আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। পর্ব 2। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুবাহাকে। যতক্ষণ না বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সুবাহার দিকে। সুবাহা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা ধরধর করে কাঁপছে। চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভিতর ভিতরতে আতঙ্কের ঢেউ উঠছে এমন কেউ, যার নাম শুনেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজেই তৈরি করে। সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে সুবাহা এক চুল পরিমাণও নড়ে না। সেখান থেকে কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষিকারা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। সুবহান নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে। সেদিন রাতে আরশিনগরের তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পুরাবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতস্যাঁতে দেওয়াল, শেওলা ধরা কুমাছাত আর গাছে ভরপুর, একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলেছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা পাঁচজনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকেই মেয়েটার সব ডিটেলস চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কী করে। সব পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এ কোনো সাধারণ মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে। খেলা? মাহির সর্তক হয়ে প্রশ্ন করে। দিলের খোলা মহব্বতের খেলা। তামিম আর কালো চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ করে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি গাড্ডি মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই, প্রেমের কথা কইছি। সবাই খুব উচ্চস্বরে হেসে ওঠে আর তামিম সবার সেই স্ক্রিনের দৃষ্টি নিক্ষেপ বলে, ওয়েলকাম টু মাই লাইফ পরি শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেননি শোভা। অবশ্য অন্য অন্য দিন ও যে বলে এমনটা নয়। শোভা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে, শান্তবচন, ভঙ্গি সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। মাইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে শোভা। শোভার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই শোভার, কিন্তু বাবা বলতেই অন্তঃপ্রাণ মেয়েটি। তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে, কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা। শোভা রাতভর বিছানায় ছটফট করে। বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। শি ইজ মাই লেডি। ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো শোভার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত ভয়ে কাটায় আর অনেক উল্টোপাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনে শুরু হতে চলা এক অন্ধকারের অধ্যায়ের ঘোষণা। পরের দিন সকাল। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45-এ কলেজে যাওয়ার সময় রেডি হয় শোভা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী, কলি, কাকলি আর মান্তাসা। কলি আর কাকলি যমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলের বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায়ই কে বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। শোভা এবং তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে আসে, বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছে
তামিম ভাই। সুবাহা মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে। ভাবি সাপ ওঠেন না কেলা? হঠাৎ অপরিচিত দুজন লোক সুবাহাকে ভাবি আর আরেকজন ভাবি সাপ ডাকায় বেশ বিব্রত হয়ে পড়ে শোভা। কিন্তু শোভা সঠিক বোঝে না দ্বিতীয়জন তাকে কি ডাকলো, ভাবি সাপ না ভাবি সাপ। শোভা খুবই বিনয়ের সাথে বলে, দেখুন আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আইব আপনার নিতে। চোখ দিয়ে অজরে পানি গড়িয়ে পড়ে শোভার, কারণ যাকে গোটা শহরে ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পেছনে লাগলো। শোভা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে। তামিম সরকার নামের। শোভা তার কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জুড়ে জুড়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি। আরশিনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চিনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে কাঠে মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিলেন তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতিদের জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ঠোঁটে এক চিলতেই হাসি টেনে বলে, আমার ফোন নাম্বারটা দেখলে যেখানে তাদের প্যান্ট ভিজে যায় সেখানে নজর। আব্বাজান আমি এমপি তামিম সরকার, পরে আগে আপনার ছেলে অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পেছনে লাগা সোজা না। তানভীর সরকার হালকা হেসে বলেন, আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝে ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আসে, যেটা দেখার পরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে।